আমরা গতকাল সন্ধ্যের সময় তারাপীঠে এসেছিলাম। আমরা রাত্রে হোটেলে ছিলাম। এর আগের পর্বে সেই ভিডিও আপনারা দেখেছেন। আজ আমরা পুজো দেব এবং মহাশ্মশান ঘুরে আজ আমরা তারাপীঠের সাইড ট্যুর করব। এখন প্রচুর লাইন পড়ে গেছে। আমরা খুব ভোরে উঠে স্নান করে লাইনে দাঁড়িয়ে আছি। এই যে আমাদের ডালা নিয়ে নিয়েছি আমরা এখানে। এই যে রতনদা আছে, সুজয়দা আছে, আর আমি আছি এখানে। আমরা তিনজন মিলে এখান থেকে ডালা নিয়ে নিয়েছি, পুজো দেবো। এখন 4টের সময় লাইন দিয়েছিলাম, এখন 4:30 মতো বাজে। দেখি কত সময় লাগে আমাদের এখান থেকে পুজো দিয়ে বেরোতে। এখন ভিড় পড়ে গেছে, অনেকটাই ভিড় পড়ে গেছে। আমাদের লাইন অনেকটাই এগিয়ে এসেছে। সামনেই গেট, এই গেট দিয়ে প্রবেশ করতে হবে। এই গেটের কাছেই মোবাইল ক্যামেরা জমা রাখা হয়। আমরা কিছুক্ষণ হলো পুজো দিয়ে বেরিয়ে এলাম। মোটামুটি 3 ঘন্টার কাছাকাছি সময় লাগলো। বেশ ভালোই লাইন ছিল। আমি এখন আছি নাট মন্দিরের সামনে। এখান থেকে আরেকবার আপনাদের মাকে দর্শন করিয়ে দিচ্ছি। এখানে ভোগের জন্য টাইম দেওয়া আছে। আপনারা যারা ভোগ পেতে চাইছেন এই টাইমের মধ্যে যোগাযোগ করতে পারেন। এখানে আমি এখন নাট মন্দিরে চলে এসেছি। গতকাল রাত্রে আপনাদের দেখিয়েছিলাম। এই দেখুন, এই নাট মন্দিরের এখান থেকে মাকে দর্শন করা যায়। মাকে দর্শন করার জন্য দেখুন নাট মন্দিরের ভিতরে সব দাঁড়িয়ে আছে। আর গতকাল রাত্রে আপনাদের দেখিয়েছিলাম এই নাট মন্দিরের ভিতরের দৃশ্যগুলো। মোটামুটি যত সকাল সকাল এসে লাইন দিতে পারবেন তত তাড়াতাড়ি পুজো দেওয়া কমপ্লিট হয়ে যাবে। আমরা এসেছিলাম 4টের সময়, আমাদের 8টা সাড়ে 8টার মধ্যে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো। এটা জেনারেল লাইন আছে, এই যে লাইনটা যাচ্ছে এটা জেনারেল লাইন আছে। আর স্পেশাল লাইনের জন্য এই যে সামনে আছে এটা গেট খুলে দেওয়া হয়, সেখান থেকে স্পেশাল লাইন আছে। আর এই নাট মন্দির থেকেও আপনারা মাকে দর্শন করতে পারেন। আর এই জেনারেল লাইন দিয়ে ভিতর দিয়ে গিয়ে ওই যে ডান দিক দিয়ে ঢুকতে, এগুলো জেনারেল লাইনের। তারাপীঠ মন্দিরের মূল গেট এটি। আমরা এখন মন্দির থেকে বেরোলাম। এবার আমরা মহাশ্মশানটি ঘুরে দেখব। তারপর আমরা এই তারাপীঠের সাইড ট্যুর করতে যাব। এই তারাপীঠ মন্দিরের সামনে দিয়েই মহাশ্মশানে ঢোকার রাস্তা পাবেন। আপনারা যারা তারাপীঠে এসে পুজো দিতে চাইছেন, এক সকালে পুজো দিতে পারেন, আর নাহলে সন্ধ্যের সময় পুজো দিতে পারেন। কারণ এই সময় এখন দুপুরের দিকে পুজো দিতে গেলে প্রচণ্ড রোদ থাকে। রোদের মধ্যে পুজো দেওয়া একটা অসুবিধার ব্যাপার আছে। সন্ধ্যেবেলা সব থেকে ফাঁকা থাকে, সন্ধ্যেবেলার দিকে পুজো দিতে পারেন আপনারা। আর সকালের দিকে ভোরবেলা উঠে আপনারা পুজো দিতে পারেন এখানে মন্দিরে। আমি এখন এই মন্দির চত্বরের রাস্তাতেই আছি। এখানে বিভিন্ন দোকানপাট আছে। দেখুন এখানে প্রসাদও বিক্রি হচ্ছে। কত করে ভাইবো প্রসাদ? কত? 60 টাকা কেজি? 160 টাকা কেজি। আপনারা চাইলে বাড়ির জন্য এই সন্দেশগুলো এখান থেকে কিনে নিয়ে যেতে পারেন। এখানে বিভিন্ন ধরনের সন্দেশ আছে, কেজি হিসাবে বিক্রি হয়। 160 টাকা কেজি, 200 টাকা কেজি, 300 টাকা কেজি। আপনার যেমন পছন্দ হবে সেই অনুযায়ী আপনি এখান থেকে সন্দেশ কিনতে পারেন। এটা মন্দিরের সামনে থেকে যদি আপনারা আসেন, এই যে দ্বারকা নদীর যে ঘাট আছে সেই ঘাটটাতে আপনারা আসতে পারবেন। এটা সাধক বামদেবের ঘাট। এটাও দ্বারকা নদী আছে।
সামনে দিয়ে বয়ে গেছে, একটা ঘাট করা আছে। হ্যাঁ, এটা বামদেবের ঘাট বলে, তাই তো? এইটাই পুরনো শ্মশান ছিল আগে, এখন ইলেকট্রিক চুল্লি হয়ে গেছে। আগে এখানে ম্যানুয়ালি শবদাহ করা হতো। দেখুন, শ্মশানের মধ্যে অনেক জায়গায় এরকম মন্দির প্রতিষ্ঠিত আছে ছোট ছোট, সেই মন্দিরে সব যজ্ঞ হয়। এখানে একটা মন্দির আপনারা দেখতে পাবেন, এটা মায়ের চরণ পাদুপদ্ম মন্দির বলা হয়। এখানে যজ্ঞ অনুষ্ঠিত হয়। এই মন্দিরের মধ্যে দেখুন যজ্ঞ হচ্ছে, ওখানে এখানে যজ্ঞ অনুষ্ঠিত হয়। এখানে আপনারা পুজোর সামগ্রীও পেয়ে যাবেন। এই মন্দির আছে এখানে। আমরা ভোরবেলা 4টের সময় গেছিলাম, ওখানে পুজো দিলাম, জেনারেল লাইনে পুজো দিলাম। পুজো দিয়ে আমরা এখন হোটেলে আসলাম। এখান থেকে আমরা এখন সাইট সিন করতে বেরোবো। এখন আমরা হোটেলে আছি। সকালে স্নান করে আমরা পুজো দিতে গেছিলাম 4টের সময়, লাইন পড়েছিল অনেক। আমরা পুজো দিয়ে এইমাত্র আসলাম হোটেলে। এখন আমরা এখান থেকে যে সাইড স্পটগুলো আছে সেগুলো দেখবো। এখান থেকে একটা টোটো ভাড়া করবো, টোটো ভাড়া করে সাইড স্পটগুলো দেখবো। আমরা এখন হোটেল থেকে বেরোবো। ভাইপো, এই 7 স্পট কত লাগবে? এটা কি আছে? জগন্নাথ মন্দির, এটা আছে ইস্কন মন্দির, পঞ্চপাণ্ডবের অজ্ঞাতবাস, হ্যাঁ, এটা হচ্ছে হাঁটুগাড়া, মানে হচ্ছে জলের মধ্যে মন্দির। এখানে বাঁকে বিহারী ঠাকুর অদৃশ্য হয়ে গেছিল পুকুরের মধ্যে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারলেন তো? এই চূড়াটা দেখছেন না, মন্দিরের চূড়াটা কোনো সময় ডোবে না, যত 12 মাস জল হয়ে হ্যাঁ, ওটা কোনোদিনই ডোবে না। আর এই যে এটা হচ্ছে জগন্নাথ মন্দির, আচ্ছা, এটা বাঁকে বিহারী মন্দির, এটা হচ্ছে গৌরীয় মঠ, আর এটা নিত্যানন্দ প্রভুর জন্মস্থান, মানে হচ্ছে নিতাইয়ের বাড়ি। নিতাইয়ের বাড়ি তোমার সবই এই সাইড পড়ে, সবই 7টা মন্দির। আর এখানে যে দুটো স্পট দেখাবি, ওটা কি কি দেখাবি? আমি এই যে ভারত সেবাশ্রমটা দেখাবো, আর মন্ডমালিটা দেখিয়ে দিবি এখন। ঠিক আছে, চলো ভাইকে নিয়ে যাই আমরা, ভাইয়ের সাথে যাই। তা ভাই মোটামুটি চলো, ভাই যাবে, চলো ভাইয়ের সাথে আমরা তাহলে এখন যাচ্ছি। এখানে প্রথমে দেখবো মুন্ডমালিনী, তারপরে দেখবো ভারত সেবাশ্রম সংঘ, তারপরে আমরা 7 স্পট আজকে কভার করব। ভাইপো চলো। আমি এখন চলে এসেছি মুন্ডমালা মন্দিরের এখানে, এটা মুন্ডমালিনী তলা বলা হয়। আমি ভিতরে যাই, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ভারত সেবাশ্রম সংঘ আছে, সেখান থেকে কিছুটা সামনে এগিয়ে আসলেই এই মুন্ডমালিনী তলা পড়বে। এখানে আছে মা ভবতারিণীর কালী মন্দির, ডান দিকে দেখতে পারবেন মা ভবতারিণী কালী মন্দির। যে মা ভবতারিণী কালী মন্দির ও আশ্রম, স্থান মুন্ডমালিনী তলা। এই যে এখানে মায়ের মূর্তি আছে ভিতরে। আমরা এই মুন্ডমালিনী তলা এলে এই মা ভবতারিণীর মন্দির থেকে একবার দর্শন করে নিতে পারেন, খুব ভালো লাগবে। এই মুন্ডমালিনী তলা এলে এখানে অনেকগুলো মন্দির আপনারা দেখতে পারবেন, যেমন আপনাদের একটা দেখালাম ভবতারিণী মন্দির।
এখানে দেখুন একটা মন্দির আছে, আদি পঞ্চশিব তীর্থস্থান। এখানে শিবের ঠাকুর আছে, শিব ঠাকুর আছে। এখানে শিবের একটি শিবলিঙ্গ আছে। আর এই সামনেই আছে মুন্ডমালী মায়ের মন্দির, এই সামনেই আছে। এখানে মায়ের একটি খুব সুন্দর বিগ্রহ আপনারা দেখতে পাবেন, মা মুন্ডমালীর মূর্তি এটা। এখানে মুন্ডমালীতলা মায়ের মন্দিরে এখানে ছোট বাবার একটি আশ্রম দেখতে পারবেন, আশ্রম ধ্যান মন্দির আর কি এটা। এখানে অনেকগুলো ছোট ছোট মন্দির দেখতে পারবেন এখানে, যেমন এই একটা মন্দির আছে। এটা কৃষ্ণা মায়ের সমাধি মন্দির। এখানে একটা মন্দির দেখতে পারবেন, ছোট বাবার মন্দির। এটা আছে ছোট বাবার মন্দির। এই সামনে আছে সতী মায়ের ঘাট, মুন্ডমালীতলা মহাশ্মশান, দহকাদির। এটা দ্বারকা নদীর অংশটা, যেটা তারাপীঠ মন্দিরের পাশ দিয়ে এসছে, সেই অংশটাই এটা দ্বারকা নদী। এখন যেহেতু চৈত্র মাস, এখন জল কমই আছে এখানে। এখানে মা মুন্ডমালিনীর প্রাচীন শ্মশান যে কালিকা মন্দির আছে, সেই মন্দিরটা এখানে অবস্থিত। সুন্দর একটা মায়ের মূর্তি আপনারা দেখতে পাবেন। এটা কি আদি শ্মশান ছিল? এখন আর সেটা নেই। ও ওখানে মানে ওইটা একই শ্মশান, এইটা পুরনো, ওটা পরে হয়েছে তাই তো? এই শ্মশান, আচ্ছা আচ্ছা, এই শ্মশানটা একই শ্মশান। এটা আগে মানে পুরানো শ্মশান এইটা, আর এখন নতুন যেটা হয়েছে যেটা তারাপীঠ মন্দিরের পাশে যেটা হয়েছে, দ্বারকা নদীর পাশে, ওই শ্মশানটাই এখন ব্যবহৃত হয়। আর এই শ্মশানটা এখন ফাঁকাই পড়ে থাকে। এখানে মায়ের মূর্তি আছে। হ্যাঁ, মাঠ, ও আচ্ছা, কবরস্থান, ও কবর দেওয়া হয় তাই তো? ও এগুলো সব কবরস্থান। ও এটা এখন কবরস্থান হিসাবে ব্যবহার করা হয়, আর ওখানে দাহ করা হয়। এখন যে তারাপীঠের পাশে যে শ্মশানটা আছে, সেই শ্মশানটাতে ওখানে দাহ করা হয়। আমরা এখন এই ভারত সেবাশ্রম সঙ্গে সামনে আসলাম। এই যে ভারত সেবাশ্রম সংঘ আছে, খুব সুন্দর জায়গাটা, মন্দিরটা খুব সুন্দর। এই গেট দিয়ে আমরা এখন
এন্ট্রি নিচ্ছি। খুব সুন্দর একটা মন্দির এখানে করা আছে। আমি এখন চলে এসেছি এই ভারত সেবাশ্রম সংঘের ভিতরে। পিছনে আছে মন্দির, আর এই সামনেই আছে এন্ট্রেন্স পয়েন্ট, এটা মেন গেট আছে। মন্দিরটা আপনাদের ঘুরিয়ে দেখাবো। এখানে একটা আছে প্রণব উদ্যান, খুব সুন্দর উদ্যানটা করা। এখন গেটটা বন্ধ আছে, আমি বাইরে থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা পাথরের পাহাড় মতো করা আছে, তার উপরে শিবের মূর্তি আছে। মন্দিরটা দেখুন কত সুন্দর, কি সুন্দর কারুকার্য করা দেখুন মন্দিরটার ওয়ালে। হ্যাঁ, খুব সুন্দর করেছে। মন্দিরের ভিতরে চলে এসেছি। মন্দিরের ভিতরটা দেখুন খুব সুন্দর করে সাজানো। এখানে স্বামী প্রণবানন্দজির মহারাজের ছবি আছে ওয়ালে। আর এই মন্দিরের বাঁ দিকেই দেখতে পাবেন খুব সুন্দর একটা রাধাকৃষ্ণের বিগ্রহ আছে। আমাকে এখানে বিভিন্ন ঠাকুর এবং দেবদেবীর বিগ্রহ করা আছে। জগন্নাথ আছে, কৃষ্ণের আছে। এদিকে মায়ের আছে, মায়ের মূর্তি, মায়ের বিগ্রহ করা আছে। নিচে শিবের একটি বিগ্রহ আছে। খুব সুন্দর একটা এখানে আশ্রম করা আছে। এই ভারত সেবা সংঘ আশ্রমটা, আশ্রমে আসলে আপনাদের একটা অন্যরকম অনুভূতি এখানে হবে। আপনাদের ঘুরিয়ে দেখালাম মন্দিরটা, এবং উপরে খুব সুন্দর কাজ করা আছে দেখুন। আপনারা যদি মন্দিরের নিচে নামেন, এখানে বিভিন্ন দেবদেবীর চিত্র আপনারা দেখতে পারবেন। তার সাথে কৃষ্ণের বিভিন্ন লীলাচিত্র এখানে বর্ণনা করা হয়েছে।
চশমা করতে কখন ওখানে এরা কিন্তু নিজের হাতে চশমা হয়েছে। আমরা এখন ভারত সেবাশ্রম সংঘ যে মন্দিরটা আছে সেটা থেকে বেরোলাম। এখন আমরা যাচ্ছি বীরচন্দ্রপুর একচক্রধাম। এই বীরচন্দ্রপুরে দেখতে পাবেন জগন্নাথ মন্দির, বাঁকড়ায় শ্রী মন্দির, ইস্কন মন্দির, নিতাই বাড়ি, গৌরীয় মঠ, পঞ্চপাণ্ডবের অজ্ঞাতবাস বা পঞ্চপাণ্ডবতলা এবং হাটুগাড়া। এই তারাপীঠ মন্দিরের এখান থেকে প্রায় 10 কিলোমিটার ডিস্টেন্স হয়। বীরচন্দ্রপুর তারাপীঠ যে মন্দির আছে সেখান থেকে 10 কিলোমিটার, আর সেখানেই 7টা মন্দির আছে। আশেপাশেই সব মন্দিরগুলো আমার অবস্থিত। সেই মন্দিরগুলো আমরা ওখানে দর্শন করব। এটা তারা মায়ের মানে মন্দিরে যাওয়ার ভিআইপি গেট আছে। ভিআইপি যারা আছে তারা এই গেট দিয়ে প্রবেশ করে এই মন্দিরে যাওয়ার জন্য। মোটামুটি মাঝ রাস্তাতে এসে গেছি। দেখুন দুধারে কত সুন্দর ধান ক্ষেত হয়ে আছে। এখানে দৃশ্যটা খুব সুন্দর। এটা বীরভূম পড়ে, কত সুন্দর ধান হয়ে আছে। দেখুন ধান ক্ষেত হয়ে আছে। এখান থেকে মোটামুটি বীরচন্দ্রপুর আর 7 কিলোমিটার মতো আমরা যাচ্ছি। ওখানে গিয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। আমি এখন চলে এসেছি জগন্নাথ মন্দির আর বাঁকে বিহারী মন্দির। এর পিছনেই আছে। প্রথমে জগন্নাথ মন্দির পড়বে, তারপরে পড়বে বাঁকে বিহারী মন্দির। আমি এখন আছি জগন্নাথ মন্দিরের সামনে। এটা আছে এন্ট্রেন্স আছে মন্দিরের। এই জগন্নাথ মন্দিরের ভিতরে কিন্তু ভিডিও করা যায় না, এটা বাইরে গিয়ে আপনাদের দেখিয়ে দেবো আপনি মন্দিরটা। এটা গেট আছে, মূল গেট আছে। আমরা এখন ভিতরের দিকে প্রবেশ করছি। এখানে একটা মন্দির দেখতে পারবেন ঢুকেই। নিত্যানন্দ প্রভুর পিতাহারাই পণ্ডিতের পাতাল শিব মন্দির আছে। এটা খুব সুন্দর একটা মন্দির আছে এখানে। এই জগন্নাথ মন্দির দেখতে গেলে এখানে আপনারা দেখতে পাবেন এই মন্দিরটি। এখানে পাতালের মধ্যে শিবকে দেখতে পাবেন। এই জগন্নাথ মন্দিরে ঢুকলে আপনারা এখানে বিভিন্ন দেবদেবীর যে ছবিগুলো আছে সেগুলো আপনারা কিনতে পারেন। এখানে বিভিন্ন ছবি আছে, বিভিন্ন জিনিসপত্র আছে। আমরা এখন জগন্নাথ মন্দিরের সামনে চলে এসেছি। এর ভিতরে ছবি তোলা নিষিদ্ধ আছে। আমি সামনে থেকেই আপনাদের মন্দিরটা একটু দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা মন্দির এখানে জগন্নাথ মন্দির স্থাপিত আছে। আমরা ভিতরে যাই, ভিতরে গিয়ে দেখি, দেখে এসে আপনাদের আবার দেখাচ্ছি বাইরের মন্দিরগুলোকে।
আমি এই জগন্নাথ মন্দির থেকে বাইরে বেরোলাম। মন্দিরের ভিতরে খুব সুন্দর জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তি করা আছে, বিগ্রহ আছে। তার সাথে বিভিন্ন দেবদেবী বা ঠাকুরের মূর্তি আছে, যেমন বিমলা মাতা, লক্ষ্মী মাতা, এবং মন্দিরের গায়ে খুব সুন্দর কাজ করা আছে। যে পুরীর আদলের টাইপের মন্দিরটা তৈরি আছে এই জগন্নাথ মন্দিরটা, কিন্তু মন্দিরের গায়ে খুব সুন্দর কারুকার্য করা আছে এবং বিভিন্ন দেবদেবীর মূর্তি বর্ণিত আছে মন্দিরের দেয়ালে। আমি এখন দেখতে যাচ্ছি এই জগন্নাথ মন্দির থেকে দেখে আসলাম, এখন আমরা যাচ্ছি বাঁকারা মন্দিরের দিকে। মানে জগন্নাথ মন্দিরের রাস্তা ধরে সামনে কিছুটা আসলেই এই বাঁকারা মন্দির পড়বে সামনে। আমি এখন মন্দিরের এন্ট্রেন্স পয়েন্টের দিকে চলে এসেছি। এটা এন্ট্রি পয়েন্ট আছে, এখানে জুতো বাইরে খুলে রেখে ঢুকতে হয়। এটা মন্দিরের এন্ট্রি পয়েন্ট আছে। আমি এখন মন্দিরের সামনেটাতেই আছি। এই যে আমার পিছনে মন্দির আছে, কিন্তু মন্দিরের ভিতরে কোনো বিগ্রহের ছবি তোলা বা মন্দিরের ছবি তোলা ভিতরের অংশে সেটা বারণ আছে। আমি মন্দিরটা দেখে আসি, দেখে এসে আপনাদের জানাচ্ছি মন্দিরের কেমন ধরনের বিগ্রহ আছে। এই মন্দিরের অনেক ইতিহাস আছে। শ্রী নিত্যানন্দ মহাপ্রভু এই মন্দির প্রায় 450 বছর আগে স্থাপিত করেছিলেন। এখানে মন্দিরের ভিতরে ওনার 2 স্ত্রীর সাথে বিগ্রহ আছে। কথিত আছে শ্রীকৃষ্ণ এই স্থানে রথের চাকা ফেলেছিলেন, সেই কারণে এই জায়গার নাম একচক্রাধাম। আর এখানে যে জগন্নাথ মন্দির স্থাপিত আছে, নিত্যানন্দ মহাপ্রভুর মা পুরীতে যাবার ইচ্ছা প্রকাশ করেছিলেন, কিন্তু তখনকার সময় ভালো যানবাহন না থাকায় যাওয়ার অসুবিধার কারণে শ্রী নিত্যানন্দ মহাপ্রভু এই স্থানে পুরীর আদলে এই জগন্নাথ মন্দির স্থাপিত করেছিলেন। আর এই মন্দিরের পাশেই দেখবেন একটা খুব সুন্দর মন্দির আছে, শ্রী শ্রী মনমোহন দেবের শ্রী মন্দির। এটা খুব সুন্দর একটা মন্দির আছে এখানে দেখবেন। এখানে দেখবেন একটা খুব সুন্দর মন্দির আছে, শ্রী মনমোহন দেবের শ্রী মন্দির। এটা আমি এই মনমোহন মন্দিরের ভিতরের বিগ্রহগুলোকে দেখাচ্ছি। এবং এখানে প্রতিদিনই ভোগ প্রসাদ রান্না হয় এই মন্দিরে। যারা পুণ্যার্থী আছে তা ওনারাই ভোগ প্রসাদ পান নাকি? গ্রামের মানুষরা, সাধারণ মানুষরা পায়, তাই তো? এখানে আরেকটি মন্দির আছে, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দের একটা সুন্দর মূর্তি আছে এই মন্দিরে। আমি এখন চলে এলাম ইস্কন মন্দিরের সামনে। এই যে আমার পিছনেই আছে ইস্কন মন্দির। এর ভিতরেও ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, যার ফলে ভিতরের ভিডিওগ্রাফি আমি করতে পারবো না, কিন্তু বাইরে থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি মন্দিরটিকে। মন্দিরটি খুব সুন্দর একটি মন্দির। এখানে তোমরা কি করছো? আমি এখন আছি ইস্কন মন্দিরের বাইরেটাতে। আমার পিছনেই আছে ইস্কন মন্দির। এটা মন্দিরের সাইড ভিউটা। আমি ফ্রন্টের ভিউটা দেখালাম, এটা সাইড ভিউটা আছে। খুব সুন্দর কারুকার্য করা একটা মন্দির এখানে, এবং সাইডগুলো একটা বাগানের পরিবেশ করা আছে। সুন্দর সুন্দর ফুলের গাছ দিয়ে বা ঝাউ গাছ দিয়ে একটা সুন্দর বাগান করা আছে মন্দিরের পাশ দিয়ে। এটা মন্দিরের ব্যাক ভিউটা। আমি মন্দিরের এখন পিছন দিকটাতে চলে এসেছি। এটা মন্দিরের পিছন সাইডটা, এই ইস্কন মন্দিরের পিছন সাইডটা এটা। আর এই পিছন দিকেই আছে গোশালা। দেখুন এখানেই আছে গোশালা।
এখানে গোশালা করা আছে, অনেক গরু আছে এখানে। এই ইস্কন মন্দিরের পিছন সাইডটাতে গোশালা করা আছে। এখানে অনেক গরু আপনারা আসলে দেখতে পাবেন। খুব সুন্দর একটা শান্তশিষ্ট নিরিবিলি পরিবেশ এখানে। আর আমি আছি ইস্কনের পিছন সাইডটা, এটা ইস্কনের পিছন সাইডটা আছে। আর এই পিছন সাইডটাতেই এখানে আছে গোশালা। এটা মন্দিরের আরেকটা সাইডের, মানে ফ্রন্টের দিক থেকে ডান সাইডের ভিউটা এটা। যেহেতু মন্দিরের ভিতরের বিগ্রহ বা মন্দিরের ভিতরে কোনো ছবি তোলা যাবে না, সেই জন্য আপনাদের সাইডের যে ছবিগুলো, মন্দিরের যে ছবিগুলো, সেই ছবিগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, ভিডিওগুলো করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা মন্দিরের সাইড থেকে একটা ভিউ আমি নিচ্ছি, দেখুন কত সুন্দর লাগছে মন্দিরটা। আমি এখন আছি নিতাই বাড়ির সামনে। এখানে নিত্যানন্দ প্রভুর জন্মস্থান এইটা। এই দেখুন এখানে লেখা আছে একচক্রধাম গৌরবাস বীরচন্দ্রপুর বীরভূম। নিতাই বাড়ি শ্রী নিত্যানন্দ প্রভুর জন্মস্থান এটা। এর ভিতরেও ভিডিও অ্যালাউ নয়, ক্যামেরা ভিডিও এখানে মোবাইল কোনো অ্যালাউ নয়। আমি বাইরে থেকে আপনাদের মন্দিরটাকে দর্শন করিয়ে দিচ্ছি। খুবই সুন্দর একটা মন্দির এখানে। আমি এখন চলে এসেছি গৌরী মঠের সামনে। আর এদিকে আছে পঞ্চপাণ্ডবের মন্দির। আর এই গৌরী মঠের সামনে দিয়ে যদি আপনারা বেরিয়ে যান বাঁ দিক থেকে, জলের মধ্যে মন্দির আছে, এটাকে হাঁটুগাড়া মন্দির বলা হয়। আমি এখন আছি গৌরী মন্দিরের সামনে, মানে গৌরী মঠের সামনে। মন্দিরের ভিতরে গিয়ে আপনাদের দেখাচ্ছি। এখানে অনেকটা জায়গা নিয়ে একটা মন্দির চত্বর করা আছে। আর বাঁদিকেই আছে, এই ভেতরে ঢুকিয়ে আপনার এই চত্বরের পাশ বাঁদিকেই দেখতে পারবেন মন্দির। এখানে থাকার ঘরও ভাড়া পাওয়া যায় যতদূর সম্ভব। এই যে ডান দিকের যে বিল্ডিংগুলো আছে, এগুলো থাকার জন্যই ব্যবহার করা হয় ঘরগুলোকে। আর এই বাঁদিকেই আছে মন্দিরের প্রবেশ পথ। এখান দিয়ে গিয়ে আপনারা মন্দিরে প্রবেশ করতে পারেন। আমরা এই মঠ থেকে এখন বেরোলাম। আমি এখন যাব এখানে পঞ্চপাণ্ডবের মন্দির দেখতে। থেকে সোজা গেলে এখানে সামনেই আছে পঞ্চপাণ্ডব মন্দির। আচ্ছা, আমি এই গৌরী মঠ থেকে এলাম। এই যে রাস্তা ধরে যে পঞ্চপাণ্ডব যে মন্দিরটা আছে, সেটা দেখতে গেলে বাঁদিকে দেখবেন একটা মন্দির পড়বে। এটা একচক্র শ্রী রাধা রাসবিহারী মন্দির। এর ভিতরে মন্দির আছে এখানে। এখানে জগন্নাথের মন্দির, জগন্নাথের মূর্তি প্রতিষ্ঠিত আছে, তার সাথে রাধাকৃষ্ণের মূর্তি প্রতিষ্ঠিত আছে এখানে। এখানে ব্যাসদেব শ্রীনিকেতন শিশু বিদ্যাপীঠ আছে। এখানে একটি বিদ্যাপীঠ আছে। আমরা এখন চলে এসেছি পঞ্চপাণ্ডব তলা।
এই জায়গাটি হলো সেই জায়গা যেখানে পঞ্চপাণ্ডবরা অজ্ঞাতবাস করেছিলেন। এই মন্দিরের ভিতরে কোনো ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, সেই কারণে আমরা বাইরে থেকেই ভিডিও করলাম এবং সেটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এই মন্দিরের ভিতরে পঞ্চপাণ্ডবের বিগ্রহ করা আছে। এখন আমি এসে পৌঁছলাম হাটুগাড়া মন্দিরে। এটা জলের মধ্যে একটা মন্দির আছে, এখানে জুতো খুলে মন্দিরে প্রবেশ করতে হয়। আমি দেখাচ্ছি আপনাদের সেই মন্দিরটিকে। এটি বাঁকারায়ের অন্তর্ধাল স্থল বলে পরিচিত। নিত্যানন্দ মহাপ্রভুর ওনার মায়ের স্নান করানোর জন্য সর্বতীর্থকে আহ্বান করে এই কুণ্ডে এনেছিলেন। এই কুণ্ডে সপ্তসাগর ও সপ্তনদী বর্তমান। এই পুকুরটিতে একটি আশ্চর্য মন্দির আছে, যার চূড়াটি সবসময় দেখতে পাওয়া যায় এবং বাকি অংশ জলের নিচে থাকে। প্রতিদিন পুরোহিত এই মন্দিরের চূড়াটিতে ফুলের মালা দিয়ে পুজো করেন। জানা যায় এই চূড়াটি কখনো ডোবে না। এই পুকুরে অনেকে স্নান করেন পূর্ণ লাভের আশায়। 500 বছরেরও বেশি পুরনো বলছে এই মন্দির। দেখুন পুকুরের জলে এই পুকুর, এই যে মন্দির, এটা 500 বছরেরও অনেক বেশি পুরনো, কিন্তু পুকুরের জল দেখুন সেইভাবেই আছে এবং মন্দিরটি এই পুকুরের জলের মধ্যেই অবস্থিত। একটা অদ্ভুত সৃষ্টি এখানে প্রকৃতির। এখানে অনেকে স্নান করেন, পুণ্য স্নানের জন্য এখানে অনেকে স্নান করেন। মহিলারা যেহেতু স্নান করছেন আমি সেটা দেখাতে পাচ্ছি না। বাঁদিকে, আমার বাঁদিকে, এই মন্দিরের বাঁদিকেই ঘাট করা আছে, সেই ঘাটেই সব মহিলারা স্নান করছেন। আমি এটা আপনাদের জুম করে দেখালাম। আর এই একচক্রপুরের অনেক ইতিহাস আছে, মানে মহাভারতের যুগ থেকে শুরু করে বিভিন্ন ইতিহাস এখানে জড়িয়ে আছে এই একচক্রপুরে। তার একটা নিদর্শন আমি এখানে আপনাদের দেখালাম এবং আরও অনেকগুলো মন্দির যে দেখালাম। এটাই আমার এখানকার যে 7 পয়েন্ট আছে, 7 পয়েন্টের লাস্ট পয়েন্ট এটা। সেই দৃশ্য, সেই ভিডিওগুলো আপনাদের দেখালাম। এটা একটা অদ্ভুত এবং আশ্চর্য জিনিস। এই যে জল মন্দির আছে, এই জল মন্দিরের পাশেই দেখুন একটা অনেক পুরনো একটা বটবৃক্ষ আছে। অনেকে এখানে পুজো করেন এই বটবৃক্ষের কাছে। এই মন্দিরের জল কি কখনো কমে না? হ্যাঁ, হাটুগাড়ার মন্দির। এই হাটুগাড়া মন্দিরের যে জল, সেই জল কি কখনো কমে না? হ্যাঁ, জমি পুঁতেছিল, মা লক্ষ্মীর জমি। আচ্ছা আচ্ছা, ধান পুঁতেছিল। আচ্ছা, দিয়ে উনি নিরিয়েছিলেন 10 হাতে করে, উনি সে নিরাতে পারেন। দিয়ে বাঁকি বিহারি 40 ফুট নিচে অন্তর্ধান হয়ে গেছে। আচ্ছা, ইস্কনের কাছে ভেসে গেছিল নিম কাঠ হয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর নিত্যানন্দ মহাপ্রভু আহ্বান করেছিল যে আমার মা বাবাদিকে চান করাবো, হাঁটু গেড়ে ইয়ে করবে, মানে অল্প জলে চান করাবে, স্নান করাবে। আহ্বান করে নিয়ে এসেছে 7টা গঙ্গাকে। আচ্ছা, 7টা গঙ্গাকে আহ্বান করে নিয়ে এসে বাকি নিত্যানন্দ মহাপ্রভু মা বাবাকে চান করেছে। আচ্ছা আচ্ছা। এটা তার লেগে ওইটাকে বলে হাটুগাড়া, 7টা গঙ্গা। তখনকার 600 বছরকার মন্দির, ট্রেন বা যোগাযোগ ছিল না। আর এটা ঢাল তরোয়ালের মহাভারতের রথের টাকা পড়েছিল। আচ্ছা আচ্ছা। আপনারা শুনলেন মোটামুটি এই হাটুগাড়া যে মন্দির আছে, সেই মন্দিরের অনেক ইতিহাস আছে। তার কিছুটা বক্তব্য আমি এখানকার একজন পুরোহিত ঠাকুরমশাই আছে, পুরোহিত মশাই আছে, ওনার কাছ থেকে শুনলাম এবং এটা অনেক ইতিহাস আছে। এবং এই মন্দিরে, এই মন্দিরের যে পুকুর, যে জল আছে, সেই জলে সবাইকে স্নান করতে বলছেন। দেখুন এখানে সবাই স্নান করছেন, মহিলারা যেহেতু স্নান করছেন, আমি দেখাতে পাচ্ছি না। এখানে সবাই স্নান করছেন, স্নান করে এখানে পূর্ণতা লাভ করে মানে। এবং এই জল অনেকে সংগ্রহ করে নিয়ে যায়, বাড়িতে অনেকে সংগ্রহ করে এই জল নিয়ে যায়। তারাপীঠ থেকে যে 7 পয়েন্ট আছে, সেই 7 পয়েন্টগুলো আপনাদের দেখালাম।
এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন এবং আমাকে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকে আমাকে উৎসাহিত করবেন যাতে এই ধরনের আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে আমি উপহার দিতে পারি। তো এই ভাইপোর সাথে আজকে আমরা ঘুরলাম, ভাইপো আমাদের সবগুলোই ঘোরালো, সব স্পটগুলোই ঘোরালো। ভাইপোর সামনের দিকে তাকাও, ফোন নাম্বার বলো। আপনারা চাইলে এই ভাইপোর কাছে যোগাযোগ করতে পারেন, ভাইপোর ফোন নাম্বার দিয়ে দিচ্ছে। আপনারা যদি তারাপীঠে আসেন তাহলে এই 7 স্পট খুব ভালোভাবেই ঘুরিয়েছে, আমাদের সময়ও দিয়েছে, অনেক সময় দিয়েছে, সব স্পটগুলো খুব ভালোভাবেই ঘুরিয়েছে। ভাইপো ফোন নাম্বার বলো, নাম বলো। আমার নাম আশিস। আশিস, খুব ভালো। নাম্বার বলো। 8918132804। ভাইয়ের নাম্বার বলে দিল। আপনারা যদি তারাপীঠে আসেন তাহলে একবার যোগাযোগ। ঘুরিয়ে দেবো, হ্যাঁ অসুবিধা কিছু নাই, একদম ভালোভাবে ঘুরিয়ে দেবো। দাদাকে ঘোরালাম, ঠিক আছে, আমাদের ঘুরিয়ে দিয়েছে। ভাই বলছে যারা আসবেন আমি কন্ট্যাক্ট নাম্বার, ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশানে দিয়ে রাখবো। হ্যাঁ ডিসকাউন্ট করবো। ডিসকাউন্ট করে দেবে বলছে ভাইপো। ডিসকাউন্ট হবে তো ভাইপো? হ্যাঁ অবশ্যই। ঠিক আছে, ভাইপো বলছে ডিসকাউন্ট করে দেবে। আপনারা চাইলে একবার ভাইপোর কাছ থেকে যোগাযোগ করে ফোন নাম্বার যোগাযোগ করে ঘুরে নিতে পারেন স্পটগুলো, ভালোই লাগবে।